কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। 18 বছরের নিচের ছেলেমেয়েরা অবশ্যই দূরে থাকবেন গল্পটি থেকে। বুকে ভর দিয়ে ঘষে ঘষে যতটা সম্ভব মেয়েটা সিঁড়ি ভেঙে উঠে এলো নাট মন্দিরের বাঁধানো খোলা জায়গাটাতে। নগ্ন দেহের কোনো স্থান ওর আর অক্ষত নেই। জনিপথে নির্গত হওয়া লাল রুধিরে মন্দিরের চাতাল ভিজে গেছে অনেক আগেই। পায়ু পথ হতে বেরিয়ে আসছে বৃহদন্তর এর অনেকটা। দূর হতে ভেসে আসছে নিশাচর পাখিদের কর্কশ ধ্বনি। অনতি দূরে ঝোপটায় 2-3 জোড়া লাল চোখ জলজল করছে অন্ধকারের মধ্যে। তারা খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো শেয়ালের দল। পরিত্যক্ত শ্মশান ভূমি তাদের অবাধ বিচরণের জায়গা। আজ হঠাৎ সেখানে বেশ কিছুক্ষণ যাবৎ অনাকাঙ্ক্ষিত মানুষের আগমনে তারা ভীত ও বিরক্ত। মরা পুরানোর কটু গন্ধ ভেসে আসছে হাওয়ার সাথে। সেদিকে কোনো খেয়াল নেই মেটার। এই কিছুক্ষণ আগেই জীবিত পেদরা ওর সঙ্গে যা করেছে, তারপর আর পেদ লোকের থেকে ওর কোনো ভয় নেই। ওর হাতে সময়ও খুব কম, আর খানিকক্ষণের মধ্যেই ওর ঠাইও হয়তো হবে ওই অন্ধকার পেদ লোকে। নাকি তারাও হয়তো এই ধর্ষিত পেদকে জায়গা দেবে না নিজেদের মাঝে। আচ্ছা, ওরাও কি পবিত্রতা সতীত্বের মাপকাঠিতে জরিপ করে নারীদের? আচ্ছা, ওদের সমাজেও কি নারীর মূল্য শুধুই জনিতে সীমিত? এমন হাজারটা প্রশ্ন মাথার মধ্যে পাক খেয়ে উঠতে থাকে মেয়েটার। নাট মন্দিরে কোনো মতে রক্তাক্ত শরীরটাকে টেনে তোলে মেয়েটা। আর একটু এগাতে পারলেই মায়ের মন্দিরের গর্ভগৃহ। সেখান অবধি কি পারবে পৌঁছাতেও? জানে না, ও জানে না। তবে এটা জানে যে ওর হাতে আর বেশি সময় নেই। যে কোনো মুহূর্তে এই অভিশপ্ত লাঞ্ছিত দেহ ছেড়ে প্রাণভোমরা বেরিয়ে যাবে। তাই যেটুকু শক্তি এখনো অবশিষ্ট রয়েছে তার সবটুকু দিয়ে এগিয়ে চলে ও। শরীরে সব ব্যথা বেদনা এখন ওই বহমান রক্তের সাথে ওর দেহ থেকে দূরীভূত হয়ে যাচ্ছে। সারা দেহ হয়ে আসছে অসাড়। চোখ দুটো যেন আর খুলে রাখতে পারছে না ও। তবুও মেয়েটা এগিয়ে চলে। প্রদীপের মৃদু আলোতে মায়ের ভয়ঙ্করী করাল দর্শন মূর্তি নিশ্চল হয়ে বেদির ওপর দাঁড়িয়ে আছে। এই অন্ধকারে পরিত্যক্ত বদ্ধভূমিতে এই মূর্তি দেখলে যে কোনো মানুষের আতঙ্কে বুক কাঁপবে। কিন্তু মেয়েটার ভয় লাগে না, বরং সেই ভয়ঙ্করী মায়ের সাথেই নিজের গর্ভধারণী মায়ের মুখের সাদৃশ্য খুঁজে পায়। মায়ের মূর্তির পদতলে লুটিয়ে পড়ে ও। দুহাতে মায়ের রাঙা চরণ স্পর্শ করে। অবারিত অশ্রু ঝরে পড়ে ওর ওই 2 নয়ন হতে। তবে একটু লক্ষ্য করলেই বোঝা যায় ওই 2 নয়নের বেদনার ছাপের থেকে বেশি ঘৃণার আগুন জ্বলছে ধিক ধিক করে। মাতৃমূর্তির চরণতলে নিজেকে সমর্পণ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে ও অস্ফুট কণ্ঠে একটা কথাই বলে, বিচার চাই মা, বিচার চাই। অলক্ষ্যে মনে হয় পাষাণ মূর্তির 2 নয়ন থেকেও ঝরে পড়ে 2 বিন্দু অশ্রু বাড়ি। ক্ষণিকের জন্যে সমগ্র প্রান্তরে মৃত্যু শীতল নীরবতা নেমে আসে। নারীরূপী প্রকৃতিও যেন নীরবে নিভৃতে নিজের সন্তানের মৃত্যুতে কেঁদে ওঠে। আর তারপরেই শুরু হয় ধুলোর ঝড়। অশান্ত বাতাস ক্ষিপ্ত হয়ে চারিদিকে শুকনো পাতা শ্মশানের চিতাভস্মের সাথে মিলেমিশে চরাচর ব্যাপ্ত করে দেয়। সেই সাথে কোথা থেকে একপাল শিয়াল একসাথে তারস্বরে চেঁচিয়ে ওঠে। শুনলে দেহে শিহরণ জাগে। মনে হয় যেন কারোর আগমন উপলক্ষে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে তারা। প্রকৃতির সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ধূপ ধুনো চন্দনের গন্ধ চারিদিকে ভরে যায়। প্রবল বাতাসে মন্দিরের ঘণ্টাগুলো দুলতে থাকে। ঘণ্টা ধ্বনির সাথে সাথেই পরিষ্কার মেঘমুক্ত আকাশে হঠাৎ বিদ্যুৎ বিকরিত হয়। আকাশ থেকে নেমে আসা সেই বজ্র পতিত হয় ঠিক মন্দিরের সামনের বিশাল বটগাছটায়। আর ঠিক তখনই সব শান্ত হয়ে যায়। দেখা যায় বটগাছটার অগণিত ঝুড়ি ও ডালপালার মধ্যে হতে এক ভয়ঙ্করী 4 হাত পায়ে ভর দিয়ে বেরিয়ে আসছে।
সম্পূর্ণ নগ্ন সেই নারী দেহ, অমাবস্যার রাতের মতো কালো, ঘন কৃষ্ণবর্ণের চুল তার হাঁটু ছাড়িয়ে গোড়ালি ছুঁয়েছে। নিরাবরণ দেহের অলংকার শোভিত হয়েছে নরকরটিতে। তার রক্তাভ ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে আসছে তীক্ষ্ণ দুই সাদন্ত। সেই বিকট দর্শন নারী ধীর মন্থর গতিতে এগিয়ে আসতে লাগলো মন্দিরের দিকে। তার দুই রক্তবর্ণ লাল চক্ষুতে যেন নরকের ভয়াবহ আগুনের লেলিহান শিখা জ্বলছে। চার হাতে পায়ে ভর দিয়ে সে এগিয়ে আসছে, ঠিক কোনো চারপেয় জীবের মতো। খানিকক্ষণ আগেই মৃত মেয়েটির মরদেহের সামনে এসে সেই নারী থেমে যায়। বেশ কিছুক্ষণ নির্নিমেষ নয়নে সে তাকিয়ে থাকে অভাগিনীর মৃতদেহের দিকে। তারপর একসময় দু পা ছড়িয়ে বসে পড়ে ওর মাথার কাছে। মেয়েটার দুই খোলা চোখের কোণ থেকে তখনও গড়িয়ে পড়া অশ্রুবিন্দু শুকায়নি। ভয়ঙ্করী সেই অশ্রুবিন্দুকে সস্নেহে মুছিয়ে দিয়ে মেয়েটির মরদেহের চোখ বন্ধ করে দেয়। মেয়েটির মাথা এবং সারা শরীরে স্নেহাদ্য হাত বুলিয়ে দিতে থাকে ঠিক মমতাময়ী মায়ের মতো। কিন্তু সেই অবসরেই তার চোখ জ্বলে ওঠে। হঠাৎ এক অতি মানবিক চিৎকার করে ওঠে সে। সেই গর্জন হার মানায় হিংস্র সাপদের গর্জনকেও। অতি বড় সাহসীর মনেও সে গর্জন ভয় ধরায়। যাই বলিস ভাই, আজকের মালটা একদম খাসা ছিল, একেবারে রসে ভরপুর ফ্রেশ মাল। এমন আইটেম যদি রোজ রোজ পাওয়া যেত না, লাইফটা একদম স্বর্গ হয়ে যেত রে ভাই। এতটা বলে খ্যাক খ্যাক করে হেসে ওঠে বিকি, ওরফে বিক্রম সেন। বিলিতি মদের মাত্রাতিরিক্ত সেবনে এখন ওর মাথা রীতিমতো ঘুরছে। কাপালিকাটা শ্মশানের পথ ধরে এগিয়ে গিয়ে বাদিকে ঘোষাল পুকুরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে ও আর ওর ভাষায় ওর জিগরি দোস্ত অনি, ওরফে অনিকেত সান্যাল। বিকির তুলনায় অনি আজ একটু কম গলদ্যকরণ করেছে। তার উপর এই কিছুক্ষণ আগেই যে ঘটনাটা দুজনে ঘটিয়েছে তার রেশ এখনও ওর চোখে মুখে লেগে আছে। একটা আতঙ্ক ওকে যেন গ্রাস করে রেখেছে। এমন নয় যে এই ঘটনা এই প্রথম ওরা করলো। শরীরের জ্বালা মেটাতে আর বিশেষত এই লাল জল একটু বেশি পেটে পড়ে গেলে ওদের আবার সব ঠিক থাকে না। তখন নাকি একটা নরম শরীরের দরকার হয় ওদের নিজেদের শরীরের বিষ মোচনের জন্য। তা সে যেমনই শরীর হোক, নারী দেহের নাকি কোনো জাত ধর্ম নেই ওদের কাছে। ওসব জাত ধর্ম খালি দিনের আলোয় চায়ের দোকান বা পাড়ার রকের ওপর বসে আড্ডার জন্যে তোলা থাক। তাই তো আজ এই খানিকক্ষণ আগেই বাগদিপাড়ার সরলা বাগদির বাপ মরা মেয়ে নমিতাকে খুবলে খেয়েছে ওরা। ছোট জাতের মেয়ে হলেও দেখতে সুশ্রী ছিল, তার উপরে আবার লেখাপড়া শেখায় একটা চাকরি জোগাড় হয়ে গিয়েছিল মেয়েটার। মা মেয়ের সংসার নাকি বেশ সাজিয়ে তুলেছিল ও একাই, তাই বোধহয় ঘুমোরটা একটু বেশি হয়ে গিয়েছিল মেয়েটার। এই কারণেই তো আজ সব গুঙর ভাঙলো ওরা দুজনে। তবে বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে বলে মনে হয় অনির। যা হোক, যা হওয়ার হয়ে গেছে, এতক্ষণে বোধহয় খতম হয়ে গেছে মালটা। এমনিতেই ছোট জাত, তারপর একেবারেই নিম্নবিত্ত ঘরের মেয়ে, তারপর বাপ ভাই নেই, থাকার মধ্যে একটা আধবুড়ো মা আছে মেয়েটার। তাই অনি আর বিকি এ বিষয়ে নিশ্চিত যে পুলিশ কেস হলেও খুব একটা ঘাটাঘাটি হবে না বিষয়টা নিয়ে। বরং বুড়িটা হয়তো লোকলজ্জার ভয়ে ধামা চাপা দিয়ে দেবে সব। আর তাও যদি না করে তবে তো টাকার খেলা আছেই, ওতে সব চাপা পড়ে যায়। বিক্রমের বাবা পেশায় কর্পোরেট প্রমোটার, কোটি কোটি টাকার লেনদেন করেন। আর অনিকেত সান্যাল হলো রাখালগঞ্জের ভূতপূর্ব জমিদার অনিমেষ সান্যালের নাতি। জমিদারি না থাকলেও তিনটে কাঠের গোলা, একটা চিনির কারখানা, আর সেই সঙ্গে বাবা অনুরাগ সান্যালের বিডিও হওয়ার সুবাদে প্রচুর সাদা ও কালো উভয় প্রকার আয় সান্যাল বাড়িতে ঢোকে। তাই টাকা বা প্রভাবপত্তি নিয়ে কোনো সমস্যাই ওদের দুজনের কখনো হয়নি। এ যাবৎ ওরা যা অপরাধ করেছে দুজনে মিলেই করেছে, তার সবটাই বাবাদের টাকায় আর নামের জোরে চাপা পড়ে গেছে। তাই ওরা এবারও নিশ্চিত যে কেউ ওদের গায়ে একটা আঁচড় অবধি দিতে পারবে না। খালি অনিকেতের একটু কেমন যেন লাগছে। আসলে এই কাপালিকাটা শ্মশানটা এই এলাকার ত্রাসের কারণ। ওখানে যে কালী মন্দিরটা আছে সেটা সাংঘাতিক জাগ্রত। বহু বছর আগে ওখানে নাকি
এক কাপালিক সন্ন্যাসী এসে আস্তানা গেড়ে বসেছিলেন। তখনও ওই শ্মশানটা ছিল ওই তল্লাটের একমাত্র শবদাহের স্থান। কিন্তু সেই কাপালিক নাকি সেখানে বহু গুপ্ত সাধনা শুরু করে। তার সাধনার তেজে নাকি মা শ্মশানকালী সেখানে জাগ্রত হয়ে ওঠেন। অনেকের মতেই মা এতটাই প্রসন্ন ছিলেন নিজের ভক্তের ওপর যে বিশেষ কিছু তিথিতে তিনি স্বয়ং অবতীর্ণ হতেন এই শ্মশান ভূমিতে। তবে দৈব শক্তির পাশাপাশি অপশক্তির উপস্থিত সেখানে নাকি টের পাওয়া যেত। ফলে লোকের যাওয়া আসাও লাগলো কমতে। কালে কালে এমন হলো যে ওই শ্মশানের ধারে কাছে আর কেউ দিনের আলোতেও যেতে চাইতো না। আর এর মধ্যেই আবার রাখালিয়া নদীর ধার ঘেঁষে নতুন পাকা শ্মশান তৈরি হলে কেউ ভুলেও আর সেই দিকে যেত না। শোনা যেত মাঝে রাতে কারা যেন শ্মশানকালীর মন্দিরের চারপাশে উন্মাদের ন্যায় নেচে বেড়াতো। তাদের ছায়া পড়তো না, খালি চোখেও দেখা যেত না, কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যেত। তখনকার মানুষদের ধারণা ছিল কাপালিক নাকি তন্ত্র বলে মায়ের সহচরী ডাকিনী হাকিনীকে নামিয়ে এনেছিলেন এই মন্দিরে মায়ের সেবার নিমিত্তে। কিন্তু এত যার প্রতাপ, এত যার ক্ষমতা, সেই সন্ন্যাসীও নাকি একদা ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে এক নাবালিকা কন্যাকে তুলে এনে সিদ্ধি লাভের উদ্দেশ্যে প্রথমে পিশাচ মতে তাকে ধর্ষণ করে ও পরে রীতি মেনে বলি দিতে যায়। আর তারপরেই ঘটে বিপত্তি। ঠিক কি হয়েছিল সে রাতে তার প্রত্যক্ষদর্শী কেউ না থাকলেও পরের দিন সকালে ঘোষাল পুকুরের ধারে কাদা মাটিতে তার মুন্ডুহীন ধরটাকে পড়ে থাকতে দেখা যায়। দেহের মধ্যে সব থেকে ভয়াবহ ছিল কেউ যেন প্রবল আগ্রহে তার যৌনাঙ্গটা টেনে ছিঁড়ে নিয়েছে দেহ থেকে। পরে এলাকাবাসী খোঁজ করে দেখে কাপালিকের ছেঁড়া মুন্ডুটা শ্মশানকালীর মন্দিরের গর্ভগৃহে আত খাওয়া অবস্থায় পড়ে আছে। তারপর থেকে আর কেউ কোনোদিন মনের ভুলেও ওই চত্বরে আসেনি। আর এই ঘটনা থেকেই এই জায়গাটার নাম হয়েছে কাপালিকাটা শ্মশান। আজ সেখানেই ওরা দুজন যে কাণ্ড করে এসেছে তার প্রভাব ও ফলাফল ঠিক কি ঘটবে তা অনি জানে না, কিন্তু ওর মনটা কু গাইছে। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখিকা রত্না হালদারের কলমে রাখালগঞ্জের ভয়ঙ্করী প্রথম খণ্ড। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। পোস্টমর্টম রিপোর্টের দিকে ভালো করে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে একসময় সেগুলোকে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন দিলীপ দে, রাখালগঞ্জ থানার অফিসার ইনচার্জ। মাথার ওপর ঠং ঠং করে সেই বাবা আমল জামানার সিলিং ফ্যানটা ঘুরছে ঠিক, কিন্তু তাতে লাভ হচ্ছে কই? মৃতদেহটির ছবিগুলো এতটাই ভয়াবহ যে ওর মতো দুধে অফিসারেরও গা গুলিয়ে উঠে শরীর অসুস্থ লাগছে। সামনে চেয়ারে বসা ওর জুনিয়র অতীন রায়, তার অবস্থাও একই রকম। মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রকম ঘাবড়ে গেছে। হঠাৎ অতীন টেবিলে রাখা জলের গ্লাসটার দিকে হাত বাড়িয়ে অনুমতি চাওয়ার ভঙ্গিতে বলে ওঠে, ক্যান আই স্যার? দিলীপ সাথে সাথেই বলে ওঠে, ওহ ইয়েস ইয়েস শিওর বলে সম্মতি জানিয়ে নিজের গ্লাসটা তুলে দেয় জুনিয়রের হাতে। এক ঢোকে পুরো জলটা শেষ করে গ্লাসটা নামিয়ে রেখে অতীন বলে ওঠে, স্যার খুন ঠিক আছে, কিন্তু তাই বলে ডেড বডির সাথে এইরকম ব্রুটালিটি ভাবাই যায় না। মিস্টার সেনকে কি জবাব দেবেন? কোনো বিজনেস ডিলের জন্য কাল এখানে ছিলেন না, তবে খবর পেয়েই রওনা হয়ে গেছেন। ঘণ্টাখানেকের মধ্যে চলে আসবেন। আসলেই তো থানা তোলপাড় শুরু হবে। ওর যা পরিচিত আছে হায়ার অথরিটির সাথে, স্যার চাকরি থাকবে তো? দিলীপ নিজেও ঠিক এই চিন্তাই করছিল, তবুও মুখে নিজের চিন্তার প্রভাব পড়তে না দিয়ে বললেন, অতীন, আমি মিস্টার সেনকে নিয়ে এতটা চিন্তিত নই। আমার চিন্তাটা অন্যত্র। কি ব্যাপার স্যার? অতীন, আমরা ভাবছিলাম যে ভিকটিমকে প্রথমে মেরে তারপর তার সাথে ব্রুটালিটি করা হয়েছে, বাট পোস্টমর্টম রিপোর্টের স্পষ্ট বলা হচ্ছে জীবন্ত অবস্থায় ছেলেটা যৌনাঙ্গ ছেঁড়া হয়েছে। অতিরিক্ত ভয়, ব্যথা ও উত্তেজনায় ওর ব্রেনের টিস্যু ছিঁড়ে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। আর তাছাড়া ওই মেয়েটার কেসটাও তো দেখছো, ওটাও তো খুব ভাবাচ্ছে আমাকে। হ্যাঁ স্যার, সেটাও তো ব্রুটালিটি, রেপ অ্যান্ড মার্ডার কেস। মেয়েটার ব্যাগে আই কার্ড দেখে তার নাম শনাক্ত করা গেছে। ওর বাড়িতে খবর দিয়ে দিয়েছি। এক রাতে দুটো খুন, তাও আবার রাখালগঞ্জের মতো এমন শান্ত নিরিবিলি জায়গায়।
ভাবাই যায় না। আর তাছাড়া দুটোর লোকেশন কিন্তু খুব কাছাকাছি অতীন। মেয়েটির বডি মিলেছে কাপালিকাটা শ্মশানে, আর বিক্রম সেনের বডি পাওয়া গেছে ঘোষাল পুকুরে। কিন্তু দুটো বডির মধ্যে কত অমিল দেখেছো অতীন? মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে সাংঘাতিক রকম, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা গেছে। আর ছেলেটার তো জ্যান্ত অবস্থায় অঙ্গ টেনে ছিঁড়ে মারা হয়েছে। সো দ্য পয়েন্ট ইজ, মেয়েটার মৃত্যু কিন্তু ঠিক খুন নয়, ধর্ষণের ফলে প্রবল রক্তক্ষরণের জন্য ও মারা গেছে, বাট ছেলেটাকে খুন করা হয়েছে। দুটো কেসেই ভয়াবহতা অসম্ভব থাকলেও খুন বা অপরাধী কিন্তু এক নয়। তবে অতীন, মনে হচ্ছে দুটো কেস কো রিলেটেড। একদিকে এত কাছাকাছি জায়গায় দুটো মৃত্যু, খুব ভাবনার বিষয়। আচ্ছা, ছেলেটা কাল রাতে শেষ কোথায় ছিল? মানে কোনো আইউডনেস যে ওকে শেষবার দেখেছে আছে নাকি? খোঁজ নাও। ইয়েস স্যার, বলে অতীন রায় একটা সেলুট ঠুকে বেরিয়ে যায় রুম থেকে। রাখালিয়া নদীর ধার ঘেঁষে তৈরি হওয়া সাবেকি আমলের এই জনপদ এখন ক্রমবর্ধমান মফস্বল। তবে মফস্বল হলেও উন্নত জীবনচর্চায় অভ্যস্ত এখানকার মানুষ। সাধারণত খুব শান্ত শিষ্ট এক স্থান এই রাখালগঞ্জ। খেতে খাওয়া দিন আনা দিন খাওয়া মানুষ যেমন এখানে আছে, তেমনি ধনী ব্যবসায়ী বা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারও বাস এখানে। তাই স্বভাবতই মানুষ এখানে নিজের কাজ ও পরিবার নিয়েই ব্যস্ত, কেউ কারো সাথে পাছে থাকে না। তবে বিপদের সময় সাহায্যের হাত ঠিক বাড়িয়ে দেয়। সামান্য চুরি ছিনতাই মাঝে মধ্যে ঘটলেও খুন খামারি একেবারেই এখানে হয় না। তাই আজ সকালে যখন দুটো অস্বাভাবিক মৃত্যুর খবর লোকমুখে চাহুর হলো, তখন স্বাভাবিকভাবেই চারিদিকে এক চাপা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেল। নানা গুঞ্জন শোনা যেতে লাগলো চারিদিকে। মৃত বিকির মা রীতা দেবী শোকে মুহ্যমান হয়ে গেছেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে ঘর ভরে গেছে। সবাই তাকে সান্ত্বনা জানানোর বৃথা চেষ্টা করছে। বিকির বাবা বিনয় সেন ইতিমধ্যে কলকাতা থেকে ফিরে এসেছেন এবং এসেই ছুটেছেন থানাতে। অর্থ ও প্রভাবপত্তির জোরে এই মানুষটা অল্প কিছুদিনের মধ্যেই উচ্চ পদস্থ সরকারি আমলাদের নেক নজরে এসেছেন। কিন্তু অর্থ থাকলেই যে সুখ মেলে না, তা ভদ্রলোক নিজের একমাত্র সন্তানের জন্য এতদিনে ভালোভাবেই বুঝে গেছেন। বিকি তার একমাত্র ছেলে। ছোট থেকেই বলার আগেই তার প্রয়োজনীয়তা মিটিয়ে গেছেন বিনয়বাবু। সন্তান স্নেহে অন্ধ হয়ে অতি সহজে যে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন, একথা তিনি তখন ভাবেননি। আর এর পরিণাম যে একসময় ছেলেকে অকালে হারিয়ে পেতে হবে, তা যেন দম্পতির ভাবনার অতীত ছিল। এর আগেও মেয়েদের উত্ত্যক্ত করা বা অন্য কোনো কারণে বিকির জন্যে বিনয়বাবুকে থানায় আসতে হয়েছে, কিন্তু আজকের এই ঘটনার জন্যে ও তৈরি ছিল না। থানার সামনে নিজের বড় গাড়িটা দাঁড় করিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকে সোজা থানার বড়বাবু দিলীপদের ঘরে চলে আসেন বিনয় সেন। ওর চোখ মুখ উদ্ভ্রান্ত উন্মাদের ন্যায়, মাথার চুল উস্কো খুস্কো, চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের ধারা এখনও তার উপস্থিতি জানান দিচ্ছে। অবশ্য সদ্য সন্তানহারা বাবার অবস্থা তো এমনটাই হওয়ার। বিনয়বাবু বিনা কোনো ভনিতায় বলে উঠলেন, আমি বিক্রমের বাবা, ওর বডি দেখতে চাই আমি। দিলীপদের মুখে সাময়িক কিছুক্ষণের জন্য কোনো কথা জোগালো না। অতীন নিজের সিনিয়রের অবস্থা উপলব্ধি করতে পেরে বললেন, হ্যাঁ অবশ্যই, তবে তার আগে যে কিছু পেপার ওয়ার্ক করতে হবে। অতীনকে বাধা দিয়ে দিলীপ দে বলে উঠলেন, অতীন, পেপার ওয়ার্ক পরেও করা যাবে, এখন আগে ওকে ওর ছেলের ডেড বডি দেখতে দাও। একে বিনয় সেন মস্ত ব্যবসায়ী, তার অনেক ক্ষমতা, তার উপর আবার ছেলের এমন মৃত্যু শোক। এর মাঝে আর অফিসিয়াল পেপার ধরিয়ে দিয়ে ওকে আর অতিষ্ঠ করতে চাইলেন না দিলীপ। এদের অর্থ আর ক্ষমতার কারণে এর আগেও অনেক অন্যায় অতীনকে মুখ বুঝে মেনে নিতে হয়েছে। ও নিজেও এক মেয়ের বাবা, তাই কোনো মেয়ের ইজ্জতের ওপর আঘাত নামলে ওর পিতৃসত্তা কষ্ট পায় ঠিকই, কিন্তু কোনোদিন উপযুক্ত স্টেপ নিতে পারেননি। শুধু এদের ক্ষমতার জুতোর নিচে নিজের আত্মাভিমান বিসর্জন দিতে হয়েছে। আর তার উপর যখন পোস্টমর্টম থেকে এটা প্রমাণিত হয় যে মৃত মেয়েটির শরীরে যে সিমেন্ট মিলেছে তা বিনয় সেনের ছেলেরই, তখন আর এদের সাথে কোনো রকম সহানুভূতি দেখাতে এর ইচ্ছা হয় না। কিন্তু সিনিয়রের আদেশ উপেক্ষা করাও তো সম্ভব নয়,
তাই নিরুপায় হয়ে ভদ্রলোকটিকে নিয়ে যায় থানা সংলগ্ন হাসপাতালের মর্গে। ওর নির্দেশে যখন মৃত বিক্রম সেনের বডি বের করে ওপরের কাপড়টা সরানো হয়, তখন বিনয়বাবু একটিবার মাত্র ছেলের মুন্ডুহীন নিথর দেহের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। হয়তো মূর্ছা যাচ্ছিলেন, তাই পাশের দেয়ালে ভর দিয়ে নিজেকে সামলাতে সামলাতে বললেন, ওর মাথাটা কোথায়? কোনটা বোধ হলেও উত্তর দেওয়া আবশ্যক, তাই অতীন রায় বললেন, আসলে কোনো হিংস্র মাংসাশী পশু ওর মাথাটা খুব খারাপভাবে খেয়ে ফেলেছে, তাই আর কি। বিনয় সেনের গলা মনে হলো খুব দূর থেকে ভেসে আসছে। আমি দেখতে চাই। এরপর আর উপায় থাকে না অতীনের। মর্গের কর্মচারীকে ইশারায় নির্দেশ দিতেই সে একটা সাদা কাপড়ে মোড়ানো বড় পুডলি বার করে এনে টেবিলের ঠিক বিকির মুন্ডুহীন দেহটার পাশে রেখে গিটটা খুলে দেয়। না না, ঢেকে দাও বলেই বিনয় সেন চেঁচিয়ে মুখ ঢেকে নেয়। এত ভয়াবহ কিছু এই দীর্ঘ ৪৫ বছর জীবনে ও ইতিপূর্বে দেখেননি। ছেলের জন্যে যেটুকু স্নেহ কাতরতা ছিল, ওই আতখাওয়া ভয়াবহ মাথার অবশেষ দেখে সেটুকু নিমেষে উধাও হয়ে যায় বিনয়ের। একটা চোখ খুবলে খাওয়া হয়েছে, মাথার এক পাশ থ্যাদলানো, আর এক পাশের মাংস ছিঁড়ে খাওয়া হয়েছে। যে চোখটা অবশিষ্ট আছে তাতে এখনও লেগে আছে প্রবল আতঙ্কের রেশ, যেন কোনো সাংঘাতিক ভয়ের কিছু দেখে ভয়ে ঠেলে ঢিকরে বেরিয়ে আসছে। মর্গে থেকে প্রায় দৌড়ে বেরিয়ে আসেন বিনয় সেন। বাইরে এসেই রাস্তার ধারে হরহর করে বমি করে ফেললেন। আদরের একমাত্র ছেলের এমন পরিণতি মেনে নিতে ও যেন পারছে না, তা তো বলাই বাহুল্য। অতীন এগিয়ে গিয়ে ওকে সান্ত্বনা দিতে গেলে ও চেঁচিয়ে ওঠে, অফিসার, আমার ছেলের খুনির খোঁজ বের করো, তা না হলে আর চাকরি থাকবে না তোমাদের। ঠিক 2 দিনের মধ্যে যেন অপরাধী ধরা পড়ে, না হলে এর ফল তোমাদের সব কটাকে ভুগতে হবে। হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলে বিনয় সেন গাড়িতে উঠে চলে গেলেন। নিজের ভাঙা বাড়ির দাওয়ায় পা ছড়িয়ে সকাল থেকে বসে আছেন সরলা বাগদি। কাল রাত থেকেই ওর চোখে ঘুম নেই। মেয়েটা যে বাড়ি ফেরেনি, সকাল থেকে পাড়া প্রতিবেশীদের মুখে মুখে নানা গুঞ্জন শুনতে পাচ্ছে ও, কিন্তু মায়ের মন তো সেসব বিশ্বাস করেনি। কিন্তু থানা থেকে একজন এসে যখন জানিয়ে গেল ওর মেয়ে নমিতার বডি মিলেছে কাপালিকাটা শ্মশানে, তখন থেকে ও যেন পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে গেছে। স্বামী তো সেই কবেই ওদের মায়া কাটিয়ে ভবতরী পেরিয়ে গেছে, থাকার মধ্যে ছিল খালি মেয়েটা। ওকে আগলেই সরলা বাঁচত, এখন সেই শেষ সম্বলটুকুও চলে গেছে। সরলার প্রায় নিথর দেহটা একবার কেঁপে ওঠে, শূন্য দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, তারপর বিধাতার উদ্দেশ্যে বলে ওঠে, এই জগতে কি তোমার দিন তবে শেষ হয়ে গেল ভগবান? তবে কি সত্যি তুমি আর নেই? যদি থেকে থাকো তবে আমার মতো অভাগীর কেন কপাল পোড়ালে? আকাশ থেকে উত্তর আসে না, কিন্তু এক অদ্ভুত হাওয়া খেলে যায় ওর দুয়ারে, উঠানে। সরলার মনে হয় যেন শুকনো পাতায় কারোর পায়ের শব্দ উঠছে। বৌমা, অনেক জ্বরটা কমলো? দোতলার বারান্দায় চা খেতে খেতে বৌমা অলোকাকে প্রশ্ন করেন অনিকেতের দাদু অনিমেষ সান্যাল। পাশেই দাঁড়ানো 40-50 মহিলার কপালে প্রবল দুশ্চিন্তার ভাঁজ। শ্বশুরের প্রশ্নের উত্তরে খালি ঘাড় নেড়ে না জানিয়ে সে ভেতরে চলে যায়। কাল অনেক রাতে ওর ছেলে যখন বাড়ি ফেরে, তখন ও জেগে বসে আছে ছেলের ভাতের থালা গুছিয়ে। এই বংশের ছেলেরা যে একটু বারমুখো তা তো বিয়ের পরেই অলোকা ভালোভাবেই বুঝে গেছে। ভেবেছিল সময়ের সাথে সাথে স্বামীকে পারবে ঘরে বাঁধতে, কিন্তু না, পারেনি। তাই নিজে সবটুকু দিয়ে চেয়েছিল ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তুলতে, কিন্তু না, সেখানেও অলোকা অকৃতকার্য হয়েছে। এই সান্যাল বংশের রক্ত ঠিক সময় মতো খেল দেখিয়ে দিয়েছে, তাই এখন আর কোনো চেষ্টা করে না ও, বরং নিজের সংসার ও মন্দিরের কাজকর্ম নিয়েই থাকতে চায়। এতে অন্তত একটু শান্তি পায় বেচারি। ছেলের এই রাত করে বাড়ি ফেরা কিছু নতুন বিষয় নয় ওর কাছে, কিন্তু কাল যখন অনি বাড়ি ফেরে তখন ওর চেহারা দেখে অলোকা ঘাবড়ে যায় খুব। অতীনের চোখে মুখে মারাত্মক ভয়ের ছাপ, 2 চোখের মনি ভয়ে ঠিকরে যেন বেরিয়ে আসছে। ও ঘরে ঢুকতেই দরজা সজোরে লাগিয়ে দিয়ে মায়ের কোলে মুখ গুজে শুয়ে পড়ে, মুখে খালি বলতে থাকে,
আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, মা বাঁচাও, বাঁচাও আমাকে। তারপরেই হঠাৎ অজ্ঞান হয়ে যায় অনিকেত। ছেলের গায়ে হাত দিয়ে অলকা দেখে প্রবল জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। সেই রাতেই গ্রামের ডাক্তার মাধব দত্তকে ডেকে আনা হয়। তিনি রোগী দেখে ওষুধ দিয়ে চলে যান, কিন্তু ওষুধ খাওয়ানোর পরেও জ্বর কমেনি। অলকার এখন একমাত্র উপায় ওর আস্থা, ওর ভক্তি, ওর ঘরের অধিষ্ঠাত্রী দেবী মা কালিকা। মন্দিরে ঢুকে মায়ের মূর্তির সামনে জোর হস্তে বসে ও নিজের সন্তানের আরোগ্য কামনা করতে থাকে। সন্তান বৎসল এই মা এখনো জানেই না তার ছেলে কি ভয়ঙ্কর পাপ করেছে, আর তার ফলস্বরূপ কাকে ডেকে এনেছে এই পৃথিবীতে। অলকা জানেই না ওর ও সবার অলক্ষ্যে কুপিত এক মা নিজের প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে আছে। অলকার মন বড়ই অশান্ত হয়ে উঠেছে। খানিকক্ষণ আগেই খবর এসছে অনিকেতের খুব কাছের বন্ধু বিকি মানে বিক্রম মারা গেছে। শুধু মারাই গেছে না, কেউ তাকে খুব পাশবিকভাবে হত্যা করেছে, আর তাও গতকাল রাতে। অলকার মনে পড়ে কাল তো অনিও বিকির সাথেই ওদের এক বন্ধুর বাড়িতে পার্টিতে গেছিল। সেখান থেকে দুজনে একসাথেই ফেরার কথা ছিল, মানে দুজনেই একসাথে ছিল কাল রাতে। অলকার বুক দুরু দুরু করে উঠল ছেলের চিন্তায়। বিকির অস্বাভাবিক মৃত্যু আর মাঝরাতে অনিকেতের এত ভীত সন্তুষ্ট হয়ে ঘরে ফেরার মধ্যে যে যোগসূত্র রয়েছে তা বুঝতে ওর অসুবিধা হয় না। মিস্টার সান্যাল, আমি জানি আপনি ওর আপনার পরিবার রাখালগঞ্জের অন্যতম সম্মানীয় ব্যক্তি, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। দুটো মার্ডার হয়েছে। আপনার নাতি অনিকেতের ঘনিষ্ঠ বন্ধু বিক্রম সেনকে কেউ বা কারা খুব ব্রুটালিটি খুন করেছে। আর আমাদের তথ্য অনুযায়ী কাল রাতে শেষবারের মতো অনিকেত ছিল বিক্রমের সাথে। ওদের কলেজের ফ্রেন্ড রনিতের বার্থডে পার্টি থেকে ওরা যে একসাথে বেরিয়েছিল তা রনিত নিজেই আমাদেরকে বলেছে। তাই আর কি, বুঝতে পারছেন তো, সন্দেহের তীর কিন্তু অনিকেতের দিকেই আগে যায়। হাতে ধরা জলের গ্লাসটা রাগে আগ্রোশে দেয়ালে আছড়ে ফেললেন অনিমেষ সান্যাল। এই সত্তরোর্ধ্ব বয়সেও তার এই তেজ চোখে পড়ার মতন। একে তো বাড়িতে অসুস্থ নাতি, তার ওপর আবার এই এত বছরে প্রথমবার বাড়িতে পুলিশের আগমন ও হয়রানি, সব মিলিয়ে তার মাথায় আগুন জ্বলে উঠল। দিলীপদের সামনে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, অফিসার, এটা ভুলে যেও না যে তুমি রাখালগঞ্জের জমিদার বাড়িতে দাঁড়িয়ে আছো। আজ আমার জমিদারি হয়তো নেই, কিন্তু আমার নামে এখনও এখানে বাগে বলদে এক ঘাটে জল খায়। তুমি আমার বংশ প্রদীপের ওপর এত বড় আরোপ চাপাও কোন সাহসে? তোমার এই বেয়াদবির শাস্তি তোমাকে তোমার চাকরি দিয়ে চোকাতে হতে পারে, সেটা জানো তো? অনিমেষের এই ওপেন থ্রেটে দিলীপ দে সংকুচিত হয়ে ওঠেন। অদূরে দাঁড়ানো অতীন নিজের সিনিয়রের অবস্থা অনুভব করেই একটু গলা খাকিয়ে দিয়ে বলে ওঠেন, স্যার, আপনি খামোখা রাগ করছেন। আমরা সেভাবে বলতে চাইনি। স্যার খালি বলছিলেন অনিকেত কাল রাতে বিক্রমের সাথে ছিল। ও যদি কিছু জেনে থাকে এই মার্ডারের ব্যাপারে তাহলে আমাদের বলুক, এতে আমাদের ইনভেস্টিগেশনে একটু সুবিধা হয়। অনিমেষ সান্যালের রাগের পাড়া আরও চড়ে যায়। গলা চড়িয়ে কিছু বলার জন্য যখন তিনি তৌড়ি, ঠিক তখনই বৌমা অলকা ভেতরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বৌমাকে দেখে নিজের আচরণ ও ভাষা দুটোই বহু কষ্টে বৃদ্ধ সংবরণ করে নিলেও তার চোখে মুখে থমথমে ভাব দেখে যে কেউ তার ভেতরের ক্রোধাগ্নির হদিশ পাবে। অলকা একবার শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে তারপর পুলিশ অফিসার দুজনের দিকে ফেরে সরাসরি তাদের দিকে তাকিয়ে বলে ওঠে, নমস্কার, আমি অলকা সান্যাল, এই বাড়ির বউ ও অনিকেত সান্যালের মা। দিলীপ ও অতীন এই সম্ভ্রান্ত ঘরের ব্যক্তিময়ী নারীর দিকে একবার মাথা তুলে দেখেই পুনরায় চোখ নামিয়ে নেয়। একটু ইতস্তত করে দিলীপ বলেন, আসলে ম্যাম। দিলীপকে থামিয়ে অলকা বলে ওঠে, জানি বিক্রম মারা গেছে, কেউ তাকে খুব নির্মমভাবে খুন করেছে। ও আমার অনির খুব ভালো বন্ধু ছিল। কাল রাতেও দুজনে একসাথেই রনির পার্টি থেকে ফেরার কথা ছিল। ইয়েস ম্যাম, সে কারণেই ওর সাথে আমরা একটু কথা বলতে চাই। বিকির খুনের হয়তো ও প্রধান সাক্ষী, তাই ওর সাথে কথা বলাটা খুব জরুরি। কিন্তু এখন এই মুহূর্তে যেটা সম্ভব হবে না অফিসার। কাল রাতে বাড়ি ফেরার পর থেকেই অনির ধুম জ্বর এসেছে, রাতেই জ্ঞান হারায় ও, এখনো তা ফেরেনি। রাত থেকে ওষুধ চলছে, জানি না কখন ওর হুঁশ ফিরবে। অলকার কথায় অতীন ও দিলীপ
দুজনের কপালেই চিন্তার ভাঁজ পড়ে। দিলীপ এক দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠেন, ওহ নো, তাহলে তো খুব প্রবলেম হয়ে গেল ম্যাম। কীভাবে যে কেসটার ইনভেস্টিগেশন করব জানি না। খুনি এত ডেসপারেট যে একটা ক্লু ছাড়েনি। এমন অবস্থায় অনিকেত একমাত্র আমাদের কিছু তথ্য দিলেও দিতে পারতো, কিন্তু এখন সত্যি বুঝতে পারছি না কি করে কেসটা সমাধান করব। এতটা বলেই দিলীপ দে পুনরায় বলেন, ঠিক আছে ম্যাম, তাহলে আমরা আসছি। অনিকেতের জ্ঞান ফিরলে আমাদের একটু ইনফর্ম করবেন প্লিজ। এই বলে দুজনেই চলে যেতে উদ্যত হলেই অলোকা হঠাৎ বলে ওঠে, অফিসার একটু দাঁড়ান, একটা কথা আপনাদের জানানোর ছিল। অলোকা দেবীর ডাক শুনে দিলীপ ও অতীন দুজনেই দাঁড়িয়ে পড়ে। অতীন সন্দিগ্ধ কণ্ঠে বলে, কি কথা ম্যাডাম? কাল অনেক রাতে যখন ফিরল, তখনও আমি ওর অপেক্ষায় জেগে বসেছিলাম। ও দেখলাম ঘরে ঢুকেই দরজা জানলা বন্ধ করে দিল। ওর চোখে মুখে এক অসীম ভয় দেখেছিলাম আমি, যেন কোনো সাংঘাতিক কিছু ও দেখে ফেলেছে, যা ওর কল্পনার অতীত, যা ওর কখনো দেখার ছিল না। তারপরেই ও আমার কাছে এসে বলল, মা আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। আর তারপরেই ও জ্ঞান হারায়, গায়ে ওঠে ধুম জ্বর। আমার কেন জানি না মনে হয় ওর সাথে কাল রাতে কিছু একটা খারাপ ঘটেছে। দিলীপ আর অতীনের চোখ অন্ধকারে কোনো একটা ক্লু হাতড়ে পেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। অতীন বলে, দ্যাটস এ গ্রেট ইনফরমেশন ম্যাডাম। এর মানে অনিকেত হয়তো খুনিকে খুন করতে দেখেছে। আর অতীনের পুরো কথা শেষ হওয়ার আগেই অনিমেষ সান্যাল চেঁচিয়ে ওঠেন, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও অফিসার, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। সেই ক্ষমতা আমার এখনো আছে। ছেলের বউয়ের দিকে আর চোখে দেখে চেঁচিয়ে চিবিয়ে বলে ওঠেন, এই বাড়ির মেয়ে বউরা এমনভাবে বাইরের লোকের সাথে কথা বলবে, এটা আমাদের বংশের রীতি না। মনে হয় সেটা ভুলে যাওনি? এই বয়সে আমার ছেলের হাতে অপদস্থ হতে না চাইলে ভেতরে যাও, আর কখনো এই সব বিষয়ে আগ বাড়িয়ে কথা বলতে এসো না। অতীন ও দিলীপ এই মানুষটার এমন জঘন্য ব্যবহারে রীতিমতো অপমানিত হয়ে বেরিয়ে যেতে তৎপর হলে অলোকা দৃঢ় কণ্ঠে বলে ওঠে, বাবা, বিক্রম আমার ছেলের মতোই ছিল, তার এমন নৃশংস হত্যা হয়েছে। এর জন্য যে বা যারা দায়ী তাদের শাস্তি হোক, এটাই আমি চাই। আর তার জন্যে আমার যা কর্তব্য আমি তাই করছি, আর আগেও করব। সে আপনি বা আপনার ছেলে আমাকে অপদস্থ করুন বা অন্য কিছু, তাতে আমার কিছু যায় আসে না। এ বাড়িতে এসে এই 20 বছরে অপদস্থ বহুবার হয়েছি, তাই ওটার আর ভয় নেই। আপনাদের কর্তব্য আপনারা করবেন, আমার কর্তব্য আমি করব। এরপর অফিসার দুজনকে বললেন, আপনারা এখন আসুন। আমার ছেলের জ্ঞান ফিরলে আমি নিজে আপনাদের খবর দেব। আপনারা ওর থেকে যা জানতে চান জানতে পারবেন। আমিও আমার ছেলে আপনাদের সব রকম সহায়তা করব। নমস্কার। এই বলে অলোকা ভেতরে চলে গেলে অতীন আর দিলীপও আর দেরি না করে বেরিয়ে আসে। কেবলমাত্র বৃদ্ধ অনিমেষ সান্যাল দুজন বাইরের লোকের সামনে নিজের ছেলের বউয়ের কাছে চূড়ান্ত অপমানিত হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ওখানেই নিজের প্রিয় সেগুন কাঠের ওপর সিংহের নকশা খোদিত আরাম কেদারায় হেলান দিয়ে বসে পড়েন। অলোকার হঠাৎই রুদ্র রূপের সম্মুখীন হয়ে সামূহিক বিহ্বল হয়ে পড়ে রাগে তার শরীর জ্বলতে থাকে। মনে মনে ঠিক করেন ছেলেকে দিয়ে এর একটা বিহিত তিনি করবেই। সরলা সেই দুপুর থেকেই থানায় গিয়ে বসে আছে। মেয়েটার মৃতদেহ নিয়ে যেতে হবে তো। ধর্ষণের মতো ঘটনার কারণে কেউ আর ওর সঙ্গে আসেনি। এই মফস্বল এলাকায় এমন একটা ঘটনা যে কতটা লজ্জার তা পাড়া প্রতিবেশীদের কানাকানি বলা বলিতে ও এই কিছু সময়ের মধ্যে খুব ভালোই বুঝেছে। পাশের বাড়ির হারানের নতুন বউ তো বলেই ফেললো, কিছু মনে করো না পিসি, তোমার নমিতার দোষেই এমনটা হয়েছে। সমস্ত মেয়ে মানুষ, তার উপর আবার দেখতে সুন্দর। কি দরকার ছিল ওসব চাকরি বাকরি করার, রাত করে ঘরে ফেরার? যা হবার হলো তো, না রইলো পরাণ, না থাকলো সম্মান। আরে মেয়ে ছেলের মান গেলে আর কিছু থাকে না। শুধু হারানের বউ নয়, সনাতন বাগদির মাও তো সবের দোষ ওর ঘাড়েই দিয়ে বলল, এত কিছু টাকার খাইলো তোর, যে সমস্ত মেয়েটাকে দিয়ে পয়সা রোজগার করতে পাঠাতিস? ঘরে দুজন মাত্র মানুষ, খেতে পড়তে কত টাকা লাগে? এখন যে মেয়েটা অকালে মরলো, এখন কি করবি?
সরলা এদের কোনো কথাতেই কোনো উত্তর দেয়নি। যে যা বলেছে চুপ করে শুনে গেছে। মেয়ের চাকরি না করলে যে তাদের খাওয়া জুটতো না পরনের কাপড়, তা আর এদের কাছে বলে না সরলা। ওদের শত কষ্টেও এরা কোনোদিন সাহায্যের হাত বাড়ায়নি। তাই আজও এদের সহানুভূতি নিতে সরলার ইচ্ছে হলো না। আর এ কারণেই একাই চলে এসেছে মেয়ের নিথর মরদেহ নিতে। কিন্তু দিন শেষ হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে এলেও মেয়ের মরদেহ ডিসচার্জ হয় না। বহুবার অনুরোধের পরেও থানা থেকে আজ দেহ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। দরিদ্র অসহায় নারীর করুণ কান্না বা বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে কারো দয়া হয় না। সরলা নিরুপায় হয়ে বাড়ির পথ ধরে। বাবা সম শ্বশুরমশাইয়ের মুখের ওপর কথা বলে অলকার মন সকাল থেকেই ভালো ছিল না। একটা অপরাধ বোধ ওকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। তবে এর মধ্যেও ও জানে ওর এই আচরণের শাস্তি ওকে কড়ায় গণ্ডায় পেতে হবে। কিন্তু শাস্তির ভয় অলকা পায় না। ছেলের বন্ধুর সাথে যে ঘটনা ঘটেছে তার কারণ ও জানে না। ও এও জানে না সেই একই ঘটনার প্রভাব ওর নিজের সন্তানের ওপর পড়বে কি না। তাই সন্তানের মঙ্গলের কথা ভেবেই ও সিদ্ধান্ত নিয়েছে অনির জ্ঞান ফেললেই থানাতে খবর পাঠাবে। অনি যদি কিছু জেনে থাকে তবে তা অবশ্যই পুলিশকে জানানো দরকার। কারণ ওই খুনি সে যেই হোক না কেন, সে যতক্ষণ বাইরে ঘুরছে ততক্ষণ ওর ছেলেও নিরাপদ নয়। এই সব 7-5 ভাবতে ভাবতে অলকা ঠাকুর দালান পেরিয়ে বাইরের উঠানে তুলসী তলায় সন্ধে প্রদীপ দেখাতে আসে। উঠোন পেরালেই সিংহ দরজা, অর্থাৎ বাড়ির মুখ্য দুয়ার, যার চারপাশ দিয়ে উঁচু পাঁচিল উঠে গিয়ে ঘিরে রেখেছে গোটা বাড়িটাকে। তুলসী মঞ্চে প্রদীপ দেখিয়ে সবে শঙ্খধ্বনি দিতে যাবে। অলকার মনে হলো ঠিক সিংহদরজার চৌকাঠের ওপারে ধোঁয়ায় আচ্ছন্ন এক ঘন কালো অবয়ব দেখল ও। তবে সেই আকৃতি দাঁড়িয়ে নেই, যেন 4 হাত পায়ে ভর দিয়ে হাঁটু মুড়ে বসে আছে। তার দুটো রক্তাভ চোখ এই অন্ধকারেও জ্বলজ্বল করছে। অলকা ভয় না পেলেও হতচকিত হয়ে যায়। এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখে সেই মূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অলকা তার আকৃতি দেখে বুঝল সে এক নারী। তার 2 জ্বলন্ত চোখে রাগ আর ঘৃণা ঝরে পড়ছে। অলকা এবার ভয় পেল। ওর কম্পিত হাত হতে শঙ্খটা পড়ে ভেঙে চৌচির হলো। ঘটনার আকস্মিকতায় বিহ্বল অবস্থায় নিচে ভগ্ন শঙ্খের দিকে তাকিয়ে পুনরায় দরজার দিকে তাকাতেই ওই ভয়ঙ্করীকে আর দেখতে পেল না। শঙ্খের ভাঙা টুকরোগুলো তুলে নিয়ে কম্পিত পদে অলকা ঘরে যেতে গেলে ওর কানে এক হিংস্র ক্রুদ্ধ গর্জন ভেসে এলো। এক ঘোর অমঙ্গলের আশঙ্কায় অলকার হৃদয় কেঁপে উঠল। ভর সন্ধ্যায় এই ভয়ঙ্করী দর্শন, হাত থেকে পুজোর শঙ্খের আকস্মিক পতন ও ভেঙে যাওয়া, সব মিলিয়ে এক আগাম বিপদের আভাস পেল যেন অলকা। তুমি কি পাগল হয়ে গেছো অলকা? নিজের না হোক অন্তত এই বংশের মান মর্যাদার কথা তো একবার ভাববে। সবে ছেলেটার জ্ঞান ফিরেছে আর তুমি পুলিশ স্টেশনে ফোন করে দিয়েছো? কি দরকার এসবের? বাড়ি ফিরে প্রথমেই বাবার মুখে সকালের সব ঘটনা শুনে এমনিতেই অনুরাগ ক্ষুব্ধ হয়েছিল। তার ওপর আবার টানা 1 দিন পর ছেলে অনিকেতের জ্ঞান ফিরতেই যখন স্ত্রী অলকা স্থানীয় থানায় ফোন করে, অফিসার ইনচার্জকে সে কথা ইনফর্ম করে দেয়, তখন আর বিডিও অনুরাগ সান্যাল নিজেকে সামলাতে পারেন না। স্ত্রীর এই অত্যাধিক ভালো মানসিকতা অনুরাগ 2 চোখে সহ্য করতে পারে না। আর বিষয়টা যখন আবার একমাত্র ছেলে অনিকে নিয়ে, তখন এসব ন্যাকামি একদমই বরদাস্ত করা যায় না। তাই কড়া গলায় শাসন শুরু হয়ে যায়। ছেলের জ্ঞান ফিরতেই প্রথমে থানায় ফোন করে অলকা। তারপর 1 গ্লাস গরম দুধে হলুদ দিয়ে অনিকে খাইয়ে এসে সবে নিজের ঘরে ঢুকেছে অলকা। আর সাথে সাথেই স্বামীর বাক্যবাণ ধেয়ে আসে ওর দিকে। কিন্তু ও বিচলিত হয় না, খুব ধীর স্বরে উত্তর দেয়, অনির বন্ধু বিকি মানে বিক্রম কাল মারা গেছে। আর সে সময় অনি সম্ভবত ওর সাথেই ছিল বলে পুলিশের অনুমান। আর তাছাড়াও কাল রাতে একটা মেয়েকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে।
এত দুর্ঘটনা ঘটেছে, যদি অনি এতে পুলিশের কিছু সাহায্য করতে পারে তবে ক্ষতি কি বলতো? ওর একটু সাহায্যে যদি পুলিশ অপরাধীর একটা হদিশ পায় তবে তো ভালো হবে। অনুরাগ ঝাঁঝিয়ে ওঠে। আর তার জন্য নিজের ছেলেকে পুলিশের জেরায় ফেলতে হবে? এমন বিদঘুটে বুদ্ধি এই বয়সে কোথায় পাও তুমি বলো তো? ছেলেটা এত অসুস্থ, তার মধ্যে বাড়িতে পুলিশ ডেকে হুজ্জুতি করতে তোমাকে কে পারমিশন দিয়েছে? এ বাড়িতে তোমার নিজের জায়গা ভুলে যেও না। বাড়ির বউ তুমি, নিজের মর্যাদা রক্ষা করে চলো, বুঝলে? অলকা কোনো উত্তর দেয় না, কারণ ও জানে এর উত্তর অনেক হলেও তা শোনবার মতো প্রবৃত্তি সামনের মানুষটার নেই। সে কেবল নিজের কথা ও মতামত অন্যের ওপর চাপিয়ে দিতেই পারে। অন্যের কথা শোনার সময় তার কখনো ছিল না, আর থাকবেও না। ও মাথা নিচু করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এদের কথা অনেক, কিন্তু তা নিয়ে বসে থাকলে ওর চলবে না। ওর চিন্তা এখন অন্যত্র। কাল রাতে অনি অচৈতন্য হয়ে গেলে ওর জামা কাপড় বদলাতে হয় অলকাকেই। আর তখনই ছেলের প্যান্টে যে দাগটা অলকা দেখতে পায়, তা ওর দীর্ঘ দাম্পত্য জীবনের দৌলতে খুব পরিচিত। কিন্তু সেই একই দাগ ওর 19 বছরের অবিবাহিত ছেলের কাপড়ে দেখে অলকা চিন্তায় পড়ে যায়। এই সান্যাল বাড়ির রক্তের গুণ যে এত তাড়াতাড়ি ওর ছেলেকে কুপথে চালিত করে ফেলবে তা অলকার জানা ছিল না। কষ্টে বুক মুচড়ে উঠল। জল যে বিপদ সীমার ওপরে চলে গেছে তা অলকা বোঝে, কিন্তু এই পর্যন্ত যদি হতো তবে কোনো ব্যাপার থাকতো না। কিন্তু ছেলের পিঠে ঘাড়ে আঁচড়ের দাগ দেখে আর আজ সকালে কাপালি কাটা শ্মশানে একজন মেয়ের ধর্ষণ ও খুনের খবর পেয়ে অলকার মন উদ্ভ্রান্ত হয়ে ওঠে। তার ওপর আবার বিকির মৃত্যু সংবাদ ওকে আরও ভীত করে তোলে। মা হিসাবে সন্তানের চিন্তায় অলকার মন যখন শঙ্কায় পূর্ণ, তখন আজ সন্ধ্যায় দুয়ারের সামনে দেখা সেই ভয়ঙ্করী মূর্তি ওর চিন্তার পাড়া আরও অনেকটা বাড়িয়ে দেয়। নিজের মনেই ও নিজেকে প্রশ্ন করে, কে ছিল ওই ভয়ঙ্করী? স্যার যাচ্ছি তো, কিন্তু লাভ কি আদৌ হবে? অনিমেষ সান্যালের ব্যবহারটা তো সকালে দেখেছেন, কোনোভাবে কোঅপারেট করতে দেবেন বলে তো মনে হয় না। অলকা সান্যালের ফোন পেয়ে থানা থেকে বেরিয়ে পড়েছেন অতীন আর দিলীপ। জুনিয়রের কথা শুনে দিলীপ মাথা নাড়েন, বলেন, এছাড়া আর তো কোনো পথ নেই অতীন। বিক্রম সেন মার্ডার কেসে অতীন সান্যাল একমাত্র সাক্ষী। ও যদি আমাদের কোঅপারেট না করে তবে তো সন্দেহের তীরটা ওর দিকেই যায়, কেননা ওকেই বিকির সাথে শেষবার দেখা গেছে। আর ওর মা মানে অলকা দেবী তো নিজেই আমাদের যেতে বলেছেন। সো আই থিঙ্ক দেয়ার উইল বি নো প্রবলেম। আর তাছাড়া মেয়েটার কেসটাও তো দেখতে হবে। নিচু জাত আর অর্থের জোর না থাকায় আমরা কেসটাকে নেগলেক্ট করে চললেও তো হায়ার অথরিটির কাছে উত্তর দিতে হবে। এটা তো অস্বীকার করা যাবে না যে মেয়েটার বডিতে একাধিক পুরুষের সিমেন্ট মিলেছে। আমার তো খুব ডাউট আছে অতীন, আর একটা স্যাম্পেল অনিকেত সান্যালের নয় তো? কথাটা যে 16 আনা সত্য তা অতীন নিজেও জানে, তাই আর কথা না বাড়িয়ে চুপ করে যায়। টানা একদিন অচেতন থাকার পর অনিকেতের যখন জ্ঞান ফেরে, তখন গতরাতের সব ঘটনা ওর কাছে ঠিক যেন স্বপ্নের মতো মনে হয়। গতরাতের সেই ভয়াবহ দৃশ্যগুলো একটা ভয়ানক দুঃস্বপ্নের মতো লাগে ওর কাছে। কাল যে বিভীষিকার সম্মুখীন হয়েছিল, আজ নিজের বাড়িতে নিজের ঘরে থেকে সে বিভীষিকাকে নেহাত নেশার ঘরেই কল্পনা লাগে ওর। কিন্তু তারপরেই মাথায় আসে বিকির কথা। যদি ওইসব নিছকই দুঃস্বপ্ন বা কল্পনাই হবে তবে তো বিকি একদম ঠিক আছে। অনি আর দেরি করে না, পাশে রাখা ফোনটা হাতে নিয়ে কল লাগায় বিকির নম্বরে। বেশ কয়েকবার রিং হয়ে ফোন কেটে যায়, বিকি কল রিসিভ করে না। অনির মনে খটকা লাগে, আবার কল লাগায়, কিন্তু এবারও রিং হতে হতে এক সময় কেটে যায়। অনির মনে গতকালের ভয়টা আবার ফিরে আসে। এক চাপা উত্তেজনায় সারা শরীর ঘেমে ওঠে। কাকে ফোন করছিস অনি? অলকা ঘরে ঢুকেই ছেলেকে উদ্ভ্রান্তের মতো ফোন কানে বারবার কাউকে কল করতে দেখে প্রশ্নটা করে। মায়ের এই হঠাৎ আগমনের টের না পাওয়ায় অনি খুব চমকে ওঠে, প্রায় চিৎকার করে ওঠে, না না, ছেড়ে দাও, মেরো না আমাকে।
ছেলের অবস্থা দেখে অলকা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যায়, বুঝে পায় না ও কি বলবে। সামনে অদূরেই তখন অনি দু হাতে মুখ ঢেকে খাটের ওপর জড়সড় হয়ে বসে আছে। সামনে যে কে আছে আদৌ ও তা দেখেনি, খালি প্রাণ ভয়ে বলে চলেছে, আর করব না, আর করব না। অলকা নিজেকে ধাতস্থ করে। ওর মায়ের মন বুঝে যায় গত রাতে এমন কিছু ওর ছেলে করেছে এবং এমন কোনো কিছু নিজের চোখে দেখেছে যা ওর না করা উচিত ছিল আর না দেখা। আর তার প্রভাবেই ওর মন এত অশান্ত হয়ে উঠেছে। ও ধীর পায়ে ছেলের কাছে গিয়ে ওর মাথায় হাত রাখে, তারপর খুব আস্তে আস্তে বলে, অনি, ভয় পাস না, আমি এসেছি, দেখ তোর মা। অনি একবার মায়ের দিকে মুখ তুলে দেখেই মাকে দু হাতে জড়িয়ে ধরে বলে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। কে তোকে মারবে অনি? কেন মারবে? কার কথা বলছিস তুই? অনি কাঁপা কাঁপা গলায় বলে, যে যে বিকিকে মেরেছে। কে মেরেছে বিকিকে? তুই দেখেছিস তাকে? অনি সম্মতিসূচক মাথা নাড়লে অলকা বলে ওঠে, থানা থেকে আসছে, ওরা তোর সাহায্য চায়, ওদেরকে সব কথা খুলে বলে দে, তাহলেই তো অপরাধী ধরা পড়ে যাবে। ওরা পারবে না, পারবে না তাকে ধরতে। কেন? কেন পারবে না? সে যে মানুষ না, তাকে যে মানুষের পক্ষে বন্দি করা সম্ভব নয়। মানে? অলকার চোখ মুখ বিস্ময়ে হতচকিত হয়ে যায়। ওর মুখ থেকে কথা বেরায় না। অনির মুখের দিকে তাকিয়ে থাকে ও। আর ঠিক তখনই চাকর বলাই এসে জানায়, মা জননী, থানা থেকে বাবুরা এসেছেন, আপনাকে আর ছোট দাদাবাবুকে ডাকিতেছে। দেখো অনিকেত, সেই রাতে যা কিছু ঘটেছে তুমি নির্দ্বিধায় আমাদের বলো। তুমি নিশ্চয়ই জানো বিক্রম ইজ ডেড। দেখো, সে রাতে তোমাকেই শেষবার ওর সাথে সবাই দেখেছে, তাই সন্দেহের কাঁটাটা কিন্তু তোমার দিকে ইশারা করে। এখন তুমি যদি এভাবে চুপ থাকো তবে কিন্তু আসল অপরাধী আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। সান্যাল বাড়িতে এসে অনিকেতের সম্মুখীন হয়েই দিলীপ দে কথাগুলো বেশ গুছিয়ে বলেছিলেন, কিন্তু সামনে দাঁড়ানো অনিকেত সান্যালের মুখে এক অসম্ভব ভয় ও উত্তেজনার ছাপ ওর অভিজ্ঞ চোখকে ফাঁকি দিতে পারেনি। ছেলের ঠিক পিছনেই দাঁড়িয়ে থাকা অলকা সান্যালের চোখে মুখেও সেই একই ভয় দেখলেন তিনি। তবুও অনিকেতের মুখ থেকে সব জানা আবশ্যক, তাই বিনা ভনিতায় কথাগুলো বলেছিলেন তিনি। কিন্তু বক্তব্য সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই অনিকেত সান্যাল বদ্ধ উন্মাতের মতো চেঁচিয়ে ওঠে, সে আপনাদের ধরা ছোঁয়ার বাইরে, তাকে ধরার কল্পনাও করতে পারবেন না আপনারা, সেই চেষ্টা করবেনও না, না হলে পরিণতি হবে ঠিক বিকির মতো। দিলীপ আর অতীন দুজনেই একথায় রীতিমতো চমকে ওঠেন। অনিকেতের বাবা অনুরাগ সান্যাল এতক্ষণ অনতি দূরে বেশ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বসেছিলেন। ছেলের এমন আজব উদ্ভট কথায় তিনিও থতমত খেয়ে গেলেন। ঘরে যেন এক নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা নেমে এলো। এই নীরবতা সত্যি অস্বস্তিকর। তাই সাময়িক এই নীরবতা ভেঙে দিলীপ পুনরায় বললেন, তুমি কি বলতে চাও অনি? কার কথা বলছো তুমি? দেখো, আমরা বেশ ভালো করে বুঝতে পারছি যে ভিকির হত্যাটা তুমি একদম সামনে থেকে দেখেছো। তাই বলছি, সেই রাতে যা কিছু হয়েছিল তা নির্দ্বিধায় খুলে বলো আমাকে। অপরাধী সে যত ক্ষমতাবানই হোক না কেন, সে আইনের থেকে বড় নয়। অনিকেত কিন্তু এই কথা শুনে হা করে ঘর কাঁপিয়ে হেসে উঠল। ওর এই হাসি কোনো সুস্থ মাথার মানুষ বলে মনে হলো না অতীনের। সিনিয়রের কাজ ঘেঁষে খুব ধীর স্বরে তাই বলে ফেলল, স্যার, এই ছেলে তো মনে হয় পাগল হয়ে গেছে, এর স্টেটমেন্ট আর কি নেবেন বলুন তো? দিলীপের নিজেরও যে এই কথাটাই মনে হচ্ছে তা বলাই বাহুল্য, কিন্তু তবুও জুনিয়রকে চোখের ইশারায় থামতে বলে বললেন, আমি কি হাসবার মতো কিছু বলেছি ইয়ং ম্যান? ঘটনাটার গুরুত্ব বোঝো। প্লিজ অনিকেত, সেই রাতের সম্পূর্ণ ঘটনা বিবরণ দাও আমাকে। অলকা এতক্ষণ চুপ ছিলেন। দিলীপদের গলায় স্পষ্ট বিরক্তির রেশ অনুভব করে একেবারে এগিয়ে এলেন ছেলের কাছে। ওর মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললেন, খোকা, উনি যা বলছেন সেটার উত্তর দাও।
অনিকেত একবার মায়ের দিকে তাকায়। ওর দুই চোখে এক অজানা আতঙ্কের হদিশ পায় অলোকা। অনিকেত বলা শুরু করে, সেই রাতের সব কথা জানতে গেলে একটু আগে থেকেই জানতে হবে। বিক্রমকে আমি ক্লাস 5 থেকে চিনি। পড়াশোনায় বেশ মনোযোগী ছিল, কিন্তু স্কুলের গণ্ডি পেরাতেই যে কি হলো, ছেলেটা একদম বকে গেল। সিগারেট, মদ এসব তো আগে থেকেই ধরেছিল। কলেজে ঢুকতেই ওকে এক নতুন নেশায় পেয়ে বসলো, মেয়েদের নেশা। আর সেই সবেতেই ওর দোসর ছিলাম আমি। নিত্য নতুন গার্লফ্রেন্ড তো ছিলই, সেই সাথে যোগ হয়েছিল আমাদের নিষিদ্ধ পল্লীতে যাতায়াত। মিথ্যে বলবো না, প্রথম দিকে এসব আমার একদম ভালো লাগতো না, কিন্তু বিকির সান্নিধ্যে থাকতে থাকতে এগুলোতে আমিও অভ্যস্ত হয়ে উঠেছিলাম। ধীরে ধীরে এমন হয়েছিল যে লেখাপড়াটা শুধু একটা অতিরিক্ত ব্যাপার হয়ে দাঁড়ালো। আমাদের সম্পূর্ণ সময়টা কাটতে লাগলো মদ আর মেয়েদের নেশায়। অকুলান পৌতিক সম্পত্তি থাকায় আমাদের কোনোদিন কোনো বিষয়ে অসুবিধা হয়নি। নেশা বাড়তে বাড়তে এমন হলো যে আর নিষিদ্ধ পল্লীতে মন টিকতো না, বড্ড একঘেয়ে হয়ে গেছিল সব কিছু। তাই এবারে শুরু হলো নতুন অ্যাডভেঞ্চার। ভদ্র ঘরের শিক্ষিতা, সুশীল সুন্দরীদের প্রতি মনোযোগ বাড়ল আমাদের। কখনো টাকার লোভ দেখিয়ে, তো কখনো প্রাণে মারার ভয় দেখিয়ে তাদের কবজায় আনতাম। সবসময় যে তাতে সফল হতাম তা নয়, তবে যারা যারা বশ মানত না তাদেরকে জোর জবরদস্তি করে হলেও নিজেদের আয়ত্তে নিয়ে আসতাম। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ এক রাতে স্টেশনের রাস্তায় আড্ডা দিতে গিয়ে চোখে পড়ল একটা মেয়ের ওপর। মাঝারি উচ্চতার, শ্যামলা গায়ের রঙের মেয়েটার মধ্যে সব থেকে আকর্ষণীয় তার চোখ দুটি। মায়াবী দুই চোখ যেন স্বপ্নের মতো রঙিন। একবারের ওই এক পলকের দেখাতেই বিকি ওই মেয়েটার জন্যে পাগল হয়ে উঠল। খুব বেশি জোরাজুরি করতে হলো না, একটু নিজেদের সোর্স কাজে লাগাতেই জানতে পারলাম ও বাগদিপাড়ার সরলা বাগদির মেয়ে নমিতা। খুব ছোট থাকতে ওর বাবা মারা গেলে ওর মা একা হাতেই ওকে বড় করেছে। গত বছর উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করলেও টাকার অভাবে আর পড়তে পারেনি, বরং তার বদলে শহরের একটা শপিং মলে সেলস গার্লসের কাজ পেয়ে তাই করছে। মা মেয়ের সংসার তাতেই চলে যায় কোনো মতে টেনে টুনে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা তা জেনে ভেবেছিলাম এই মেয়েটা অনায়াসে টাকার বিনিময়ে আমাদের বশ হয়ে যাবে, কিন্তু তা হলো না। টাকায় বিক্রি হলো না, উল্টে সে বলে টাকার বিনিময়ে সব কেনা যায় না। জেদ চেপে গেল মাথায়, যে করেই হোক ওই মেয়েকে পেতেই হবে। শরীরের জ্বালার থেকে তখন মনের জ্বালাটা বড় হয়ে উঠল। যেভাবেই হোক ওই হাড় হাবাতে মেয়েটাকে জব্দ করতে না পারলে আমাদের ইগো স্যাটিসফাইড হচ্ছিল না, তাই ওত পেতে অপেক্ষায় রইলাম। সামনে পুজো বলে শপিং মলের ভিড় সামাল দিতে ওর বেশ কয়েক রাত ধরেই ফিরতে দেরি হচ্ছিল। সেই রাতে যখন ও লাস্ট ট্রেনে এসে নামলো, তখন ঘড়ির কাঁটা 12টার সীমা ছাড়িয়ে গেছে। রনিদের পার্টি থেকে বেরিয়ে চলে গেছিলাম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকটা। মেয়েটা শর্টকাট রাস্তা হিসাবে ওখান থেকেই রোজ ফিরত। টালির ছাউনি দেওয়া ঝুপড়ি দোকানগুলোর আড়ালে দুজনে অপেক্ষায় ছিলাম, তাই প্রথমে ওর চোখে পড়িনি আমরা। কিন্তু এরপর যখন অন্ধকার গুমটির বাইরে বেরিয়ে ওর পিছু নিলাম, তখন আমাদের দেখেই ও পাগলের মতো দৌড়াতে শুরু করলো। বড় রাস্তার দিকে আসলে লোকের নজরে পড়তে পারে ভেবে আমরা দুজনে আলাদা হয়ে দুদিক থেকে ওকে ধাওয়া করলাম। উপায় না পেয়ে উল্টো দিকের বুড়ো অশক্ত তলার নিচ ধরে এগাতে লাগলো। রাস্তাটা যে কাপালিকাটা শ্মশানের দিকে যায় তার তখন আমাদের কারো খেয়াল নেই। তখন যেন এক আদিম হিংস্র প্রবৃত্তি পেয়ে বসেছিল আমাদের। নমিতাও হয়তো প্রথমে বোঝেনি কোন দিকে এগাচ্ছে ও, কিন্তু যখন ভাঙা মন্দিরটার সামনে গিয়ে উপস্থিত হলো তখন ওর হুঁশ ফেরে। লোকজন এমনিতেই ওখানে যায় না, তাই সম্পূর্ণ ফাঁকা জায়গাটায় পৌঁছাতেই ও থমকে যায়। পেছন ফিরে আমাদের এগাতে দেখেই পাগলের মতো চিৎকার করে ওঠে,
কিন্তু ওখানে ওর চিৎকার বা কান্না শোনার তখন কেউ ছিল না। হাত জোর করে বাজবার জন্যে অনেক অনুনয় করেছিল, কিন্তু না, ছাড়েনি। সশব্দে চটটা আজড়ে পড়ল অনিকেত সান্যালের গালে। ঘরে যেন মৃত্যু শীতল নীরবতা নেমে আসে। এতক্ষণ ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে অলকা ছেলের কথাগুলো শুনছিলেন। যত শুনছিলেন তত নিজের মাতৃত্বের ওপর সন্দেহ হচ্ছিল ওর। মনে প্রশ্ন জাগছিল, কেন, কী কারণে তার একমাত্র ছেলে এমন নরপশুতে পরিণত হয়েছে? ও তো সব সময় সব রকমভাবে ছেলেকে সুশিক্ষা ও সংস্কার দিতে চেয়েছেন, তবে কিভাবে ছেলের মনে এত জঘন্য ঘৃণ্য পশুত্ব জেগে উঠল? তবে কি ওর লালন পালনেই কোনো খুঁত রয়ে গিয়েছিল? তবে কি ও নিজেই আসল অপরাধী? ছেলের মুখের প্রতিটা কথা মায়ের কানে গরম শলকার মতো বিঁধছিল। নারীদের প্রতি নিজের সন্তানের এই আসক্তি ও নিজে এক নারী হয়ে কিছুতেই মানতে পারছিলেন না। বউ হয়ে এই বাড়িতে পা রেখে কখনোই নিজের প্রাপ্য সম্মানটুকু অলকা পায়নি। এমনকি তার নারীত্বকেও প্রতি মুহূর্তে পদদলিত হতে হয়েছে। তাই হয়তো ছেলেকে ছোট থেকে চেয়েছিল নারী পুরুষ নির্বিশেষে সম্মান দেওয়া শেখাতে, কিন্তু পারেনি। তিনি আজ সব দিক দিয়েই পরাজিত, আর তাই নিজের এই পরাজয়ের গ্লানিতে ছেলের গালে বসিয়ে দেয় চর। যে অনুরাগ সান্যালের কথার জোরে ও শরীরের জোরে সব সময় স্ত্রীকে নিচু করে রাখে, তিনিও ছেলের নিজের মুখেই নিজের অধঃপতনের বর্ণনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তাই স্ত্রী যখন বাইরের দুজন পুলিশকর্মীর সামনে ছেলের গালে চর বসালেন, তখন মুখ থেকে একটা শব্দ বের করতে পারলেন না তিনি। মুখে কিছু না বললেও এটা ভালোই বুঝলেন আজ ছেলের এই পরিণতির জন্যে পরোক্ষভাবে হলেও তিনিই দায়ী। আর অন্ধপুত্র স্নেহ সব ব্যাপারে ছেলেকে মাত্রাতিরিক্ত প্রশ্রয় দান, এ সবই যে ছেলেকে এতটা নিচে নামিয়েছে তা বুঝতে বাকি রইল না অনুরাগের। অথচ যাকে চর মারা হলো তার চোখে মুখে বিন্দুমাত্র আফসোসের চিহ্ন নেই, নেই কোনো হেলদোল। বরং মায়ের হাত নিজের মুঠোয় ধরে বলে উঠল, মেরে নাও মা, মেরে নাও। আর হয়তো এ জীবনে তোমার মার আমার কপালে জুটবে না। সে যে আসছে আমার জন্য, তার পদধ্বনি যে আমি প্রতি পদক্ষেপে শুনতে পাচ্ছি। মা ছাড়বে না, সে আমাকে ছাড়বে না। বিকি গেছে, এবারে আমার পালা। নিজেদের পাপে তাকে যে আমরা জাগিয়ে তুলেছি, সে যে পাপের শাস্তি দেবেই। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখিকা রত্না হালদারের কলমে রাখালগঞ্জের ভয়ঙ্করী প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো আর তার সাথে দ্বিতীয় পর্বটি পাওয়ার জন্য অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।